welcome to Sunrise Presents Didi No.1 Season 8, co-powered by Dabur Red Pay, special partner Cucina Small Appliances, jewellery partner H.K. Dotto Jewellers. জীবন পথে হাল না ছেড়ে নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিদিন আরো এগিয়ে যাওয়ার যে চেষ্টা, এই মঞ্চ দিদিদের সেই চেষ্টা, সেই স্পর্ধা, সেই সাহসকে সম্মান জানায়। আজও 4 দিদি হাজির তাদের জীবনের গল্প শোনাতে। সবাইকে আমরা ডেকে নিচ্ছি, আসুন প্লিজ। মাম্পি হুই। নমস্কার দিদি, আমি পশ্চিম মেদিনীপুরের কেশারি থানা থেকে এসেছি। আমি এই কথায় বিশ্বাসী, আমরা নারী আমরা পারি। অতএব এই কথার উপর ভিত্তি করে আজ আমার জীবনে আমি নিজে এবং আরও 500 জন মেয়েকে আমি স্বনির্ভর করেছি, তার গল্প আজ আপনার সঙ্গে করতে এসেছি। থ্যাংক ইউ, শুনবো। রিয়া ব্যানার্জি। নমস্কার দিদি, আমি অজয়নগর থেকে এসেছি। আমি একসাথে কিভাবে 3টে সংসার সামলাই সেই গল্পই তোমার সাথে করতে এসেছি। আচ্ছা, শুনবো। মৌমিতা দাস। নমস্কার দিদি, আমি ডাল্লব থেকে এসেছি। কিভাবে শারীরিক প্রতিকূলতাকে জয় করে আমি সংসার আর সন্তানকে সামলাচ্ছি সেই গল্পই তোমার সঙ্গে করতে এসেছি। ঠিক আছে, শুনবো। অর্চিতা মুখার্জি। নমস্কার দিদি, আমি বালিগঞ্জ থেকে আসছি। আমি একজন স্টুডেন্ট, আমি এমএস করছি আইআইটি খড়গপুর থেকে। তো আমি আমার পড়াশোনার গল্প আর আমার বিয়ের পরের গল্প করতে আজ এসেছি। থ্যাংক ইউ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা সানরাইজ প্রেজেন্টস দিদি নেভো জেতে। এই রাউন্ডে যিনি হাই স্কোর হবেন তিনি পেয়ে যাবেন সানরাইজের তরফ থেকে 5 লিটারের সরষের তেল। প্রথমে কথা বলবো মাম্পির সাথে। আমি প্রথমেই বললাম 500 মেয়ের আমার সঙ্গে সঙ্গে স্বনির্ভর করেছি। তো একটু ছোট থেকে বলি, আমার জন্মের সময় থেকে আমার বাবার ছেলে নেই, 2 কন্যা সন্তান, আমি বড়। ছেলে বলতেই আমি, মেয়ে বলতেই আমি। বাবার আর্থিক অবস্থা একদম ভালো ছিল না। আমি যখন জন্ম হওয়ার পর বাবা একটি রোজগারের মুখ দেখতে পেলেন। একটি জায়গা কেনার অফার এলো খুব কম টাকায়। মা বাবা যা পুঁজি ছিল সেই টাকা দিয়ে জায়গাটা কিনে ফেলে। তো জায়গাটা কেনার পর বাবা সেখানে একটি দোকান করে, বিজনেস শুরু করে। তো আমাদের মোটামুটি কাটছিল দিন। স্কুলিং করার পর যখন গ্র্যাজুয়েশন করতে যাব, আমার বাড়ির প্রথম মেয়ে, আমি কলেজে যাচ্ছি। তো পাড়া প্রতিবেশী বাড়িরও অনেকে প্রথমে সাপোর্ট করেনি। মেয়েকে পাঠাচ্ছে এত দূরে, দেখা যাক কি হবে, কি তৈরি করবে। কিন্তু আমার বাবা মা কারো কথা শুনেনি, আমাকে কলেজে ভর্তি করিয়েছে। তো কলেজে ভর্তি করে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলাম। এমন এক জায়গায় গ্র্যাজুয়েশন করলাম যেখানে বাড়ির থেকে 3 ঘন্টা আমাকে বাসে করে যেতে হতো, কিন্তু বাস দিনে 1 থেকে 2 খানা থাকতো। আমি যখন ফিরতাম বাবাকে কিংবা মাকে, না হয় দাদুকে দাঁড়িয়ে থাকতে হতো আমাকে ফেরানোর জন্য। তো তারপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর ভেবেছিলাম যে একা কিছু করব, জীবনযাপন করব, যেটা করা উচিত, মেয়েদের রোজগার করা উচিত। কিন্তু বাবার মানসিকতাটা একদম ডিফারেন্ট ছিল। বাবা সবসময় বলতেন একার কথা ভেবো না, যে 5 জনকে নিয়ে যেতে সেই আসল জয়ী। তুমি নিজে করো আর 5টা মেয়েকে স্বনির্ভর করাও। তো বাবা আমাকে একদিন বললেন আমার জায়গাটা বন্ধক দিয়ে দেবো। তো তখন আমি ভাবলাম যে একখানাই সম্বল আমাদের, এটাই বন্ধক দিয়ে দিলে তারপরে কি হবে। কিন্তু বাবা এক কথায় আমাকে জোর দিতেন যে তুমি পারবে। তো আমরা সেই জায়গাটা বন্ধক দিই 50,000 টাকায়। ওই 50,000 টাকা দিয়ে 7খানা টেলারিং মেশিন কিনলাম। তো প্রথমে কেউ আসতে চায়নি, কিন্তু আমি 6 থেকে 7খানা মেয়েদেরকে আমি নিজের বান্ধবী এমনি কাউকে নিয়ে আমি শুরু করলাম যে তোরা আয়, আমি বাইরের থেকে কাউকে আনছি, তোরা কাজটা শেখ, তোদেরই কাজে লাগবে। তো ওরা শেখার পর ঠিক 6 মাস পর ওরা নিজেরা একটা করে মেশিন কিনলো, একটা করে লোন পেলো। প্রথমে লোন ওরা তো ওদেরকে কেউ দেবে না, বা আমিও সার্টিফিকেট কোনো দিতে পারিনি ওদের। তো আমি কি করলাম, নিজে ব্যাংকের ম্যানেজারের সঙ্গে গিয়ে কথা বললাম। তো অনেকখানি সাহায্য হলো, ওরা একটা করে লোন পেলো, মেশিন পেলো। তারপর যখন ওরা ওই মেশিনে নিজেদের ব্যবসা শুরু করলো গ্রামের মধ্যে, ওদেরকে দেখে ঠিক যারাই এই কথাগুলো পেছন পেছন বলতো যে কোনো গতি নেই, এটাই করছে এই জন্য, তো ওরাও দেখছি আস্তে আস্তে এই কাজে উৎসাহিত হচ্ছে। আমাকে বলছে এটা করতে গেলে কি করতে হবে, ওটা করতে গেলে কি করতে হবে। এই করতে করতে একে একে করে যখন আমার 100খানা মেয়ে চলে আসে, তো বাবার সঙ্গে সাথ মিলিয়ে এবং কিছু আরও মহিলা যারা আমার পাশে ছিল, ওদেরকে নিয়ে আমি একটি গভর্নমেন্ট সোসাইটি রেজিস্ট্রেশন করি। ভগবানের দয়ায় দিদি আমি সোসাইটিটা রেজিস্ট্রেশন আমার হয়ে যায় 1 বছরের মাথায়। যখনই আমি গভর্নমেন্ট সোসাইটি রেজিস্ট্রেশন করতে পারলাম, তারপর তো আমার কাছে একে একে করে অনেক মেয়ে এলো। এবং তারপর আমি কি করলাম, ট্রেনিংগুলো বাড়িয়ে দিলাম, স্বনির্ভর হওয়ার যে পদ্ধতিগুলো আরও বাড়িয়ে দিলাম। যেমন টেলারিংয়ের সঙ্গে আমি শুরু করলাম, কি করলাম, বিউটিশিয়ান। এবং তারপরে আমাদের গ্রামের মহিলারা কি হতো, ডাক্তার দেখাতে দিতে যেতে লজ্জা পেত মেয়েরা। তো আমি তখন ভাবলাম এরা লজ্জা পাচ্ছে ছেলে ডাক্তার বলে, তাহলে এদের জন্য যদি আমি সচেতনতা একটা কিছু পথ খুলি, তাহলে এরা বুঝতে পারবে এটা কত ভয়ানক অসুখ। তখন কি হলো, আমি বিভিন্ন নার্সদের এনে ওমেন হেলথ কেয়ার বলে একটি কোর্স
স্টার্ট করে দিই এবং তারপরে আমি কিছু গভর্নমেন্ট প্রজেক্টও পাই, গভর্নমেন্ট থেকে কিছু আর্থিক হেল্পও আমি পাই। আজ আমার 500রও বেশি মেয়েকে আমি ট্রেনিং দিয়েছি, নিজের আন্ডারে এখন আমার 25 থেকে 30 জন মেয়ে কাজ করছে দিদি। আজ সবার মুখে অন্ন তুলে দিতে পেরে আমি যে কি খুশি, আমি তার থেকেও বড় খুশি আজ আপনার সামনে এসে বলতে পারছি। তারপরে আমার জীবনের মোড় ঘুরলো 2018-তে, ওই মহান মানুষের সঙ্গে আমার দেখা হলো। তারপর যখন 2018-তে আমাদের বিয়ে হয়, আমার শ্বশুর বাড়িতে হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে আমার শাশুড়ি শ্বশুর রয়েছেন, অপূর্ব ভালো মানুষ দিদি। ভাবা যায় না যে শাশুড়ি শব্দটা এত প্রিয় হয়। তো তারপর ওনার খুব সাপোর্ট, আজ আমার ইনস্টিটিউট, আমার সংস্থা বলতে পারেন মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য অনেক বড় দাঁড়িয়েছে। আমি ভগবানের দেয় 4 চাকা কিনেছি, বাবাকে একটা কিনে দিয়েছি, বাবার একটি পাকার বাড়ি করে দিয়েছি দিদি। আজ আমি এই পথে মোটামুটি নিজের থেকে খুব ভালো সাকসেস পেয়েছি। কত বছর হয়ে গেল চালাচ্ছি? 5 বছর হয়ে গেল আমার এই কাজের জায়গাটা চলছে। খুব ভালো। আর কি হয় দিদি, গ্রামের মেয়ে তো প্রথমে সবাই অনেক অনেক বাজে কথা বলেছে। বাবা যখন প্রথম নিয়ে আসে আমার, তারপর আমি পারি, আমি করতে পেরেছি। একজন মানুষকে শেখানো, সবকিছু করা, প্লাস নিজের সংসার করা। হ্যাঁ, এটা একটা কথা বলি, বাবার বাড়িতে ছেলে নেই, শ্বশুর বাড়িতে একা বউ। বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, আবার এত মেয়ে আমার জন্য অপেক্ষা করে বসে থাকে দিদি। ওদের চোখে আমি দিদি। তো এই 3 জায়গা আমি সকাল থেকে বেরিয়ে যাই, নিজে গাড়ি করেছি, গাড়ি করেই আমি বেরিয়ে যাই, বিকেলে আমি ফিরি। বিকেলে ফেরার পর সারাদিন আমি শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকি, হাজব্যান্ডের সঙ্গে থাকি, আবার সকালে বেরিয়ে যাই। কিন্তু আমাকে সপ্তাহে 2 সপ্তাহে একবার মা বাবার কাছে যেতেই হয়, ওরা থাকতে পারে না আমাকে ছেড়ে। খুব ভালো লাগলো মাম্পি তোমার কথা শুনে। সব থেকে বড় কথা, সবাইকে তুমি স্বনির্ভর করে তুলেছো, নিজের কথা না ভেবে সবার কথা ভেবেছো। খুব ভালো থেকো মাম্পি। এবার দেখবো সকলের জন্য কি খেলা আসছে। দেখো এখানে অনেকগুলো বেলুন আছে আর প্রচুর ডার্ট রাখা রয়েছে। ডার্টগুলো মেরে বেলুনগুলোকে ফাটাতে হবে। সময় হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ডের মধ্যে কে সব থেকে বেশি বেলুন ডার্ট মেরে ফাটাতে পারে, যে সব থেকে বেশি ফাটাবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। এবার প্রথমে খেলতে আসছে মাম্পি। রেডি, স্টার্ট। দেখে মারো, টার্গেট করো। মাম্পি 30 সেকেন্ডে 5টা বেলুন ফাটিয়েছে। রিয়া, একা হাতে 3টে সংসার সামলাচ্ছ, সেটা কি ব্যাপার? ছোটবেলা থেকে আমি মা বাবার একটা মাত্র মেয়ে। ড্যাডিজ ডটার বলতে যা বোঝায় একদম তাই। কোনোদিনও বাবার জন্য কোনো কিছু বলতে হয়নি, মানে কোনো কিছু চাই সেটা বাবা তার আগেই ল্যাপটপ, মোবাইল সমস্ত কিছু বাবা আগেই এনে দিয়েছে। তো সেইভাবেই কাটছিল সুন্দরভাবে। তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করি ইংলিশ নিয়ে, তারপর মাস্টার্স করি ইংলিশে। তো হঠাৎ একদিন 2015 সালে আমার মা ডিসাইড করে যে আমার বিয়েটা দিয়ে দেবেন। তো একদিন আমি স্কুল থেকে ফিরেছি, আমি চাকরি করি তখন সিবিএসসি স্কুলের ইংলিশ টিচার। তো আমি স্কুল থেকে ফিরেছি, মা বলছে যে আজকে তোমাকে দেখতে আসবে ছেলে। তো সেজে গুজে বসেছি, যথারীতি পাত্রপক্ষ দেখতে এসছে। তো তাদের আমাকে ভীষণ পছন্দ হয়েছে। আমাদের বাড়ি থেকে ঠিক হয় যে একবার ওনারা এসছেন, একবার আমরা গিয়ে ছেলের বাড়িতে দেখে আসি। তো দেখতে গিয়ে বাবা ওখান থেকে ফেরার পথে আমাকে ফোন করে বলেন যে মনা, ছেলেটা কিন্তু খুব ভালো ছেলে, খুব কেয়ারিং, তো তুই কিন্তু আর এটাতে আর না করিস না, তুই বিয়েটা করে নিস। তো তারপরে বাড়ি এসে 7 তারিখ কথাবার্তা মোটামুটি কি হবে না হবে। এইবার ওদের এত পছন্দ হয়ে গেছিলো, ওরা একটা ডেটও ফিক্সড করে রেখেছিল 21শে নভেম্বর, যে যদি আপনারা রাজি থাকেন তাহলে আমরা এই ডেটে এগোতে পারি। তো 7 তারিখ কথাবার্তা হয় মোটামুটি, 8 তারিখ আমার বাবা মারা যান। তখন আমার বাবার বয়স ছিল 50.5। বাবা আমার গভর্নমেন্ট এমপ্লয়ি ছিল, তার ফলে সমস্ত সোর্স বন্ধ হয়ে যায়। পেনশন পেতে পেতে 6 মাস, সমস্ত টাকা পাবো সেগুলো পেতে পেতেও মানে ইট উইল টেক টাইম। তো আমার দিদুন বলেন যে যখন বাবা ওই ডেটটা দেখে গেছেন, ছেলেকে পছন্দ হয়েছে, তখন ওই ডেটেই ওর বিয়ে হবে।
তো আমার 21শে নভেম্বরই ওই ডেটেই আমার বিয়ে হয়েছে, কিন্তু একজন ছিলেন না, আমার মামা আমাকে সম্প্রদান করেছেন। বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে আছেন আমার শাশুড়ি, আমার ননদ, স্বামী আর আমি। ননদ তো শ্বশুরবাড়িতে থাকেন, আর আমার হাজব্যান্ড চাকরি সূত্রে বাইরে ট্রান্সফার দিল্লিতে। আর আমার শাশুড়িও ওয়ার্কিং ছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি ছিলেন উনিও, তো উনিও এখন রিটায়ার্ড। তো থাকার মধ্যে এখন বলতে আমি আর আমার শাশুড়ি। তুমি কাজ করছো এখনো? আমি এখনো কাজ করি। তো আমার স্কুল হচ্ছে হাওড়াতে, হাওড়া উলুবেড়িয়া, আর আমার বিয়ে হয়েছে অজয়নগর। ডেলি আমাকে 4 ঘন্টা জার্নি করতে হয় ডেলি। অজয়নগর থেকে হাওড়া উলুবেড়িয়া পৌঁছাও কিভাবে? পৌঁছে আমাকে স্কুল বাস দেয়, স্কুল বাস রবীন্দ্র সদন অবধি দেয়, কিন্তু রবীন্দ্র সদন অবধি আমাকে ট্রাভেল করতে হয়। হ্যাঁ, সকালবেলা ট্রাভেল করতে হয়, আর ফেরার সময়ও তাই রবীন্দ্র সদন অবধি পাই, তারপর মেট্রো, দেন অটো, তারপর আমাকে বাড়ি পৌঁছতে হয় বিকেল 5টায়। তো তারপরে এসে শাশুড়ির সাথে একসাথে বসে দিদি নাম্বার 1 দেখা, তোমাকে দেখা। আর আমার শাশুড়ি বসে থাকেন পাশে, বসে বলে, তুমি এই খেলাটা খেলতে পারবে, তুমি যাও না, তুমি এটা খেলতে পারবে, তুমি নিশ্চয়ই পারবে। তো সেটা একটা মানে এনথুসিয়াজম বলতে পারো। আর সুযোগ পেলে বরের সাথে ফোনে কথা। তো বরের সঙ্গে দেখা হয় কতদিন অন্তর অন্তর? এই সামার ভ্যাকেশনে গেছিলাম বরের কাছে, 1 মাসের ছুটি নিয়ে গেছিলাম। তো এবারে দেখা হবে পুজোয়। তার মানে এখন পরিবারে তুমি আর শাশুড়ি মা? আমি আর শাশুড়ি। এবার এদিকে আমি আর শাশুড়ি একা, ওদিকে পাশে আমার মা মা আছে। একা। তো মাঝে মধ্যে মায়ের কাছে যেতে হয়। মা কোথায় থাকেন? মা থাকে হাওড়া। ও, মায়েরও চেক আপ, এই সমস্ত কিছুতে আমাকেও করতে হয়। এদিকে শাশুড়ি, আর যত বয়স হয় তত কি বাচ্চাদের মতো হয়ে যায়, তো এটা করবো না, এটা খাবো না, এখন খাবো না, জোর করে খাওয়ানো, এই সব। আর তারপরে তার উপরে এই সব কিছু ফেলে আমার স্কুল, হ্যাঁ, সেটাও আরেকটা সংসার আমার কাছে, কারণ ওখানে গিয়েও আমাকে প্রায় 70-80টা বাচ্চাকে সামলাতে হয় আর কি। তাই তো। তো এইভাবেই চলছে আমার। মায়ের কাছে গেলে শাশুড়ি মা একা, শাশুড়ি মায়ের কাছে থাকলে নিজের মা একা, একদম। তো দুজনকে একসাথে রেখে দাও না কেন? তাহলে মাঝখানে আমি স্যান্ডউইচ হয়ে যাবো। কারণ আমার মা চাকরি করেন। ও, আর অ্যাকচুয়ালি বাবা মারা যাওয়ার পর সবাই বলেছিল আমাকে চাকরিটা করার কথা, কিন্তু আমি সেই ডিসিশনটা নিইনি। কারণ আমি যদি চাকরি করি, সেই মা ঘরে একাই বসে থাকবার, মা ভীষণভাবে ভেঙে পড়েছিল ওই সময়টা। তো সেই জন্য মাকেই জোর করে প্রায় চাকরিতে ঢোকানো, যে অ্যাটলিস্ট বাইরে গেলে কিছুটা তো একটু এনভায়রনমেন্ট চেঞ্জ হবে অ্যাটলিস্ট। তো নাও আই থিঙ্ক শি ইজ হ্যাপি। রিয়া, খুব ভালো থেকো, ভালো লাগলো তোমার সাথে কথা বলে। একদম দিদি। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Dabur Red Pay, special partner Cucina Small Appliances, jewelry partner HK Dotto Jewelers। এবার খেলতে আসছে রিয়া। Start. Okay. রিয়া 30 সেকেন্ডসে 6টা বেলুন ফাটিয়েছে। মৌমিতা, শারীরিক প্রতিবন্ধকতা পেরিয়ে তুমি আজ সংসারের পাশে দাঁড়িয়েছো। হ্যাঁ দিদি। কি হয়েছিল? আমরা 2 বোন, যমজ। তো আমাদের ভাই নেই, তো আমার মা বাবারা আমাদেরকে সেরমভাবেই মানুষ করেছে। কোনো দিন যে মেয়ে বলে তাচ্ছিল বা ওরম কোনো কিছুই কোনো দিন পেতে হয়নি। ছোটোবেলা থেকে যা চেয়েছি, যা পেয়েছি তা অনেক বেশি। সমস্ত কিছু আবদার বাবা মা আমাদের পূরণ করেছে। হয়তো তাদের অনেক অসুবিধা হয়েছে, কিন্তু আমাদেরটা ঠিক করে দিয়েছে। তারপরে গ্র্যাজুয়েশন কমপ্লিটের পর আমার বিয়ে হয়। 1টা বছর খুব ভালোই কেটেছিল। তো 1 বছর পর আমার বেবি হয়। আমার বেবি হওয়ার পর 5টা মাস আমার সিজার করেই হয়েছে। তো 5টা মাস আমি খুব ভালো ছিলাম। ভালো থাকার পর হঠাৎ করে একদিন আচমকাই হঠাৎ জ্বর আসে, 101, 2 এরকম করে জ্বর, এবং শরীরে অসহ্য যন্ত্রণা। আস্তে আস্তে আমার যন্ত্রণাটা বাড়তে থাকে, এবং জ্বর, আমার প্যারাসিটামল খাচ্ছি, জ্বর কমে যাচ্ছে, আবার সেই ঘুরে জ্বর আসছে, আর সঙ্গে যন্ত্রণা। ধীরে 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 আমি পুরো শয্যাশায়ী হয়ে গেছি। আমার মানে একটা আঙুল নাড়ানোর ক্ষমতা নেই, আমার উঠে বসবো যে সেই ক্ষমতা নেই, আমাকে সমস্ত কিছু করিয়ে দিতে হতো। আমি জোরে কাউকে গলা উঁচু করে ডাকতে পর্যন্ত পারতাম না। সব রকম টেস্ট শুরু হয়, সব টেস্ট করে কিছু পাওয়া যায়নি। লাস্টে দেখা গেল আর্থারাইটিস হয়েছে। বাবা, আর্থারাইটিস স্পেশালিস্ট ডাক্তারকে দেখানো হয়। তা উনি বললেন যে এটা স্টে করবে না, এইটা ওষুধ চলতে চলতে আস্তে আস্তে এটা ভালো হয়ে যাবে। আর এটার কোনো যে নির্দিষ্ট পার্টিকুলার কোনো কারণ যে এই কারণে হয়েছে এটাও বলা যায় না।
এটা যে কোনো মানুষের হতে পারে, আচমকাই হয় আর কি। তো উনি যে ওষুধগুলো দেন সেই ওষুধগুলো আমার চলতে থাকে। উনি বলেছিলেন 6 মাস আমাকে কন্টিনিউ করতেই হবে, কন্টিনিউ করলে আমি পুরো কিওর হয়ে যাব, কিন্তু আমি পারিনি কমপ্লিট করতে। কেন? 1 থেকে 1.5 মাস আমি পুরো ওষুধ খেয়েছি, তারপর আমার শুরু হয়ে যায় যন্ত্রণা পেটে। অ্যাকচুয়ালি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকে আমার এই যন্ত্রণাটা হতো পেটে। নানা রকমভাবে ভাবতাম, সেই সময় তো অনেক রকম প্রবলেম হয়। আমার যন্ত্রণাটা এতই বাড়তে থাকে, মনে হয় যেন এক্ষুনি স্ট্রোক হয়ে যাবে আমার, এত যন্ত্রণা পেটে বেড়ে যায়। ব্যথা? হ্যাঁ, এই বুকের আর পেটের এই যোগ থেকে গ্রাউন্ড করে পুরো পিঠ পর্যন্ত অসহ্য যন্ত্রণা। এবার ডাক্তার দেখানো হয়, তো ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করতে দেয়, তখন দেখা গেল আমার গলব্লাডার স্টোন আছে। আমার ওপর থেকে কিছু করেনি, সাজা করেছে ভেতরে, অজ্ঞান করে ভেতরে মুখ দিয়ে সব পাইপ সব ঢুকিয়ে ভেতরে কেটে ওই পাথর বার করেছে। তারপরে ওষুধ টষুধ খাওয়ানোর পর ওখানে থেকে আমি নর্মাল হওয়ার পর বাড়ি আসি। বাড়ি আসার পর দেখি যে বাড়িতেই বসেছে। আমার হাজব্যান্ড তো প্রাইভেট ফার্মে জব করেন, এবার আমার পেছনে তো কম টাকা খরচ হয়নি, তাই তো। একটা দুটো তো টাকা নয়। এবার সংসার তো চলে যাচ্ছে ঠিক আছে, কিন্তু সন্তানকে তো বড় করতে হবে। এইভাবে মানে একটা ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলাম আমি, কারণ আমার শারীরিক যে দুর্বলতা সেটাকেও আমাকে কাটাতে হবে। আমি তো বাইরে গিয়েও করতে পারবো না কোনো চাকরি বাকরি, কারণ আমার মেয়ে তো খুব ছোট। তা আমার হাজব্যান্ড বললো যে তুমি একটা কাজ করো, কিছু গার্মেন্টসের বিজনেস করতে পারো। তা গার্মেন্টসের যে বিজনেস করবো, পুঁজি কোথায় আছে? পুঁজি লাগবে তো। তো ওই টুকটাক করে কিছু জমানো ছিল, 5,000 টাকা দিয়ে আমি বিজনেস শুরু করি প্রথম। হয় না দিদি, 5,000 টাকায় কোনো রকম কিচ্ছু গার্মেন্টস হয় না। কিন্তু আমি শুরু করি। প্রথম কি ওই টুকটাক জিনিস রাখতাম, বালিশের ওয়ার, চাদর, হাউস কোট, এইসব টাইপের জিনিসগুলো রাখতাম। এবার ব্যবসাটা যখন শুরু করেছি, আমাকে তো প্রচার তো করতে হবে সব জায়গায়, নাহলে তো কেউ আমার থেকে নেবে না। ঠিক। প্রথম রিলেটিভদের বলি আমি কোনোদিন হাট থেকে জিনিস নিয়ে এসে বিক্রি করি না, কারণ ওইসব জিনিসের না কোনো গ্যারান্টি থাকে না। নেটে অনেক সার্চ টার্চ করে সব খোঁজখবর নিয়ে দেখি যে যারা জিনিস তৈরি করে আমি তাদের থেকে জিনিস নিয়ে আসি, নিয়ে এসে বিক্রি করি। তাতে কি গ্যারান্টিটা থাকে, আমি প্রোডাক্টটা ভালো হয়, প্রোডাক্টটা ভালো থাকে, প্রোডাক্টটা যেমন আমার রং সব কিছুর গ্যারান্টি দিতে পারি আমি। ধীরে ধীরে ওইভাবে শুরু করি, একটু করে। আজ 2 বছর হলো আমি ব্যবসা করছি। এখন নিশ্চয়ই অনেক ভালোভাবে দাঁড়িয়ে গেছে তোমার হ্যাঁ, ব্যবসা। আমার ব্যবসা 2 বছরে এখন ধরুন, আগে প্রথমে 5,000 দিয়ে শুরু করেছি, এখন চাইলে আমি 50,000 টাকার মাল রাখতে পারি ঘরে। ভেরি গুড। এখন কি রাখো? এখন আমার কাছে কুর্তি, লেগিংস, শাড়ি, এই ধরনের বিভিন্ন রকম সব product বাড়িতেই করো? বাড়িতে শুধু করি না, এবার বিজনেসটাকে তো বড় করতে হবে, শুধু বাড়ি দিয়ে তো দিদি হয় না। হ্যাঁ। তো সেই জন্যে প্রথমে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু প্রচার Online-এ করো, আছেই, অনলাইন, okay. সেগুলো তো আছেই। তারপর বিভিন্ন রকম আজকাল অ্যাপ তো বেরিয়েছে না, সেখানে সব সেল করা যায় নিজের প্রোডাক্ট, সেখানেও নিজের প্রোডাক্ট সেল করি। তারপরে লিফলেট, ব্যানার, এইসবগুলো তৈরি করেছি। তাতে দিদি আমার অনেক উপকার হয়েছে, অনেক কাস্টমারও বেড়েছে আমার। তারা আমাকে আর লোকের বাড়ি গিয়ে দিতে হয় না, তারাই আমার বাড়ি থেকে এসে নিয়ে যায়। অনেক কাস্টমার বেড়ে গেছে আগের থেকে। এখন আমি নতুন চিন্তা ভাবনা করছি যে এখন প্ল্যানে আছে আর কি, যে একটা দোকান করবো। হ্যাঁ, কারণ শুধু এইভাবে তো হবে না, বড় করতে গেলে দোকান করতে হবে। অনেক কষ্ট করেছো। অনেক কষ্ট করেছি দিদি, প্রকৃত অর্থে প্রতিবন্ধকতাকে জয় করে এসছো। সত্যি করতে পেরেছি। আমার পরিবার পাশে ছিল মানসিকভাবে বলে। যে ভেঙে যাওনি এত ঘটনা ঘটার পরেও, হ্যাঁ দিদি, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। একসময় পরিবারকে পাশে পেয়েছো যখন হ্যাঁ। তুমি শয্যাশায়ী ছিলে, আর আজকে তুমি পরিবারের পাশে আছো। ভালো থেকো মমিতা, এইভাবেই জীবন এগিয়ে যাও। তোমার ব্যবসার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল, আরো উন্নতি হোক, তোমার দোকানও হোক। ঠিক Thank you, আছে, দিদি। অল দ্য বেস্ট। বকুলের সামনে তো একটা ক্রিকেট ম্যাচ আছে, কভার ড্রাইভটা তুমি যদি একবার আমাকে দেখিয়ে দাও আমার খুব উপকার হয়। এরকম করে ধরে এদিকে মারতে হবে, এদিকে নিচে নামাও, শক্ত করে ধরো, ঝুঁকতে হবে। হ্যাঁ, এদিকে দেখাতে হবে। হ্যাঁ, বাবা যায় সৌরভ গাঙ্গুলি আমাকে ব্যাটিং শেখাচ্ছে। শনি ও রবিবার রাত 9:30টায় জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন সানরাইজ প্রেজেন্টস দিদি নাম্বার 1 সিজন 8, co-powered by Dabur Red Pay, special partner Cucina Small Appliances, jewelry partner HK দত্ত জুয়েলার্স। এবার খেলতে আসছে মমিতা। চলো স্টার্ট।
30 সেকেন্ডসে 6টা বেলুন ফাটিয়েছে। অর্চিতা, এমএস করছো আইআইটি থেকে? হ্যাঁ। ভেরি গুড। পড়াশোনা তো আমার খুব প্রিয় জিনিস একটা। অ্যাকচুয়ালি ছোট থেকে পড়াশোনার পাশাপাশি গানও শিখেছি, অনেক বছর গান শিখেছিলাম। দাদা আমি দুজন আছি আমার বাড়িতে, তো দাদা সার্জন। এবার আমরা দুজনেই বাবা মার এত আদরে এত যত্নে মানুষ, তো তারপর পড়াশোনার পাশাপাশি গান শিখতাম, কিন্তু সেটা কলেজে ওঠার পর শেখাটা বন্ধ হয়ে যায়। তারপর বিটেক হলো, তারপরে আমি আইআইটিতে জয়েন করলাম রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তারপর এমএস শুরু হলো। অর্চিতা, আইআইটিতে চান্স পাওয়া তো খুব ডিফিকাল্ট ব্যাপার। হ্যাঁ, খুব ডিফিকাল্ট, প্রচুর পড়াশোনা, প্রচুর কাজ, ওখানে এত চাপ যে মানে আমার বিয়ে হয়েছে, বিয়ের একদিন আগে আমি বাড়ি পৌঁছতে পেরেছি। মা আমাকে ডাকছে ফোনে যে তুই আয়, এখনো তো শাখা পলাটা কেনা হলো না, এরকম অবস্থা। কোন আইআইটিতে পড়ো অর্চিতা? আইআইটি খড়গপুর। ওখানেই থাকো? হ্যাঁ, আমি হস্টেলে থাকি। তো তুমি ওখানে থাকো, হাজবেন্ড কোথায় থাকেন? হাজব্যান্ড এখানে থাকে কলকাতায়, হাজব্যান্ড ডাক্তার, আমিও বিজি, ও বিজি, দুজনেই বিজি। দুজন শুধু বিজি নয়, দুজন আলাদা আলাদা জায়গাতেও থাকো। আলাদা জায়গা থেকে বিজি, মানে ফোন করার টাইম পাওয়াটাও খুব চাপের ব্যাপার দুজনের পক্ষে। এবার ও যেহেতু ডাক্তার, যখন তখন ফোন করা যায় না। এরকম হয়েছে আমি খুব অসুস্থ, আমি ওকে জানাবো আমার জ্বর হয়েছে, কিন্তু ও ফোনটা ধরে বলল আমি এমার্জেন্সিতে আছি, তো আমি কিচ্ছু বললাম না, জাস্ট রেখে দিলাম। এরকম মানে বুঝতে হয়, এইটুকু আন্ডারস্ট্যান্ডিং থাকতেই হয়। হ্যাঁ, খুব বুঝতে হয়। মানে এরকম অবস্থা আমাদের যে বিয়ের পর থেকে 1.5 বছর বিয়ে হয়ে গেছে, এখন অবধি 10 দিন আমরা একসাথে থাকতে পারিনি। মাই গড। হ্যাঁ, এরকমই অবস্থা হয়েছে। তো আমি আবার রিসেন্টলি গানটা শেখা আবার শুরু করতে পেরেছি। তো এটা আমার ইচ্ছে ছিল, আমার হাজব্যান্ডের ইচ্ছে ছিল, বাবা মার ইচ্ছে তো ছিলই, আমার শ্বশুর শাশুড়ির খুব ইচ্ছে ছিল যে আমি গানটা আবার শুরু করি। আমার শ্বশুর শাশুড়ি খুব সাপোর্টিভ সব ব্যাপারে, পড়াশোনার ক্ষেত্রে, গানের ক্ষেত্রে আমার ফুল ফ্রিডম আছে, আমি যা খুশি করতে পারি। পরিচয় কিভাবে হাজবেন্ডের সাথে? আমার হাজব্যান্ড আমার দাদার বন্ধু, তো দাদাই আর কি ওর ব্যাপারে বাড়িতে বাবা মাকে বলে যে। তো তখন তোমরা নিশ্চয়ই দুজনে মিলে বসে আলোচনা করেছো যে আমরা দুজনে একদম ডিফারেন্ট একটা প্রফেশনে বিলং করি, দুজনেই বিজি, এত সময় দিতে পারবো না, তার সত্ত্বেও বিয়ে হওয়া। মানে ডাক্তার বাড়িতে থাকলে কি হয়, সে যে টাইম দিতে পারে না, এটা আমি দেখে অভ্যস্ত, কারণ আমার দাদা ডাক্তার, আমি অনেক আগে থেকেই দেখছি জিনিসটা। সেই জন্য সেই অসুবিধাটা আমার কখনো মনে হয়নি যে ও আমার টাইম দিতে পারছে না, এই দুঃখটা ওরকমভাবে কখনো হয় না। দেখো, আইআইটি খড়গপুর কিন্তু আমাদের পৃথিবীর বেশ কয়েকটা লিডিং ইউনিভার্সিটির মধ্যে একটা। হ্যাঁ। সেখানকার পরিবেশ কিরম পাচ্ছ অর্চিতা? খুব ভালো, খুব ভালো, খুব যেমন কাজের চাপ আছে সেরকম এনজয়মেন্টও আছে। কাজ করতে চাইলে ফুল এনভায়রনমেন্ট আছে কাজ করার জন্য। আর কতদিন বাকি রয়েছে কোর্স? আশা করছি নেক্সট ইয়ারে হয়ে যাবে। ওকে, তারপরে কি ইচ্ছে? আমার হাজবেন্ডের একটা চান্স আছে লন্ডনে সেটেল হওয়ার, তো সেটা যদি হয় আমি হয়তো ওর সাথে চলে যাব, কারণ আর আলাদা থাকবো না। কারণ আর দুজনের পক্ষেই, মানে দুজনেই এটা ঠিক করেছি যে এরপর যা হবে একসাথে থেকে। তুমি যে ডিগ্রি পাবে সেটা দিয়ে তুমি বাইরে আরামসে কাজ করতে হ্যাঁ, আমি আরো পড়াশোনা করি বা জব করি, যাই করি, এবার একসাথে থেকে, আর আলাদা থেকে নয়। ভেরি গুড অর্চিতা, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে, জীবনে আরো বড় হও অর্চিতা। থ্যাংক ইউ। রেডি, স্টার্ট। অর্চিতা 30 সেকেন্ডসে 3টে বেলুন ফাটিয়েছে। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে দুজন, রিয়া মমিতা, দুজনেই 20 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে মাম্পি, 15 পয়েন্টস। থার্ড পজিশনে আছে অর্চিতা, 10 পয়েন্টস। রিয়ার পছন্দ কিচেন ক্যাবিনেট, মৌমিতার পছন্দ ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, ওরিয়েন্ট জুয়েলার্স শুধুই হলমার্ক। মাম্পির পছন্দ বেতের চেয়ারের সেট, অর্চিতার পছন্দ টোস্টার। এই রাউন্ডে হাই স্কোরার দুজন, রিয়া মৌমিতা। দুজনের জন্যই সানরাইজের তরফ থেকে 5 লিটার মাস্টার্ড অয়েল। সকলের জন্যই ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে বাসমতি চাল।
সুজয়। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয় তুমি নয় আমি। এই রাউন্ডে যিনি হাইয়েস্ট স্কোর হবে তিনি পেয়ে যাবেন কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সের তরফ থেকে একটি সুন্দর গিফট। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে হ্যান্ড ব্লেন্ডার। অনেকগুলো অক্ষর টিভি স্ক্রিনে ঘোরাঘুরি করবে, একটি অক্ষরে এসে আটকে যাবে। যেই অক্ষরে এসে আটকাবে সেই অক্ষর দিয়ে সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে গান শুরু করবে। মাম্পি, কোন সে আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয়। একদম 5 পয়েন্টস। সঙ্গে হ্যান্ড ব্লেন্ডার। একটা ক দিয়ে গান হবে। কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, কে জানে ক ঘন্টা পাবে রে জীবনটা, যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। কে জানে ক ঘন্টা পাবে এই জীবনটা, যেটুকু চোখে পড়ে মনে ধরে নিয়ে যা, যে মনে মন দিতে চাস দিয়ে যা দিয়ে যা। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে বারবিকিউ গ্রিল। मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, सपने सुरीले सपने, मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, ओ सपने सुरीले सपने, कुछ हंस के कुछ गम के, तेरे आंखों के साए चुराए नशीली यादों ने, हो मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, हो सपने सुरीले सपने। গানের কথা অনুযায়ী কটা রঙের কথা বলা আছে? सपने कुछ हंस के कुछ गम के, तेरे आंखों के साए বলো মাম্পি। 7 রঙে কি স্বপ্ন ছিল। 5 পয়েন্টস। हो मैंने तेरे लिए ही। সঙ্গে বারবিকিউ গ্রিল। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে ক্যাসারোলের সেট, সঙ্গে আরিহান্ট কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। একটি সমুদ্রের ছবি, তো এমন কোন গান যেটার মধ্যে সমুদ্র শব্দটি আছে, বলো মাম্পি। हम मर जाएंगे जी नहीं पाएंगे साथ कभी छूटे ना तुम्हारा, सागर से गहरा है प्यार हमारा। একদম 5 পয়েন্ট। সঙ্গে ক্যাসারোলের সেট, সঙ্গে আরিহান্ট কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। একটা গান হবে সাগর বা সাগর দিয়ে। কত গান রাইট আনসার দিলে গিফট পাবে কফি
অনুযায়ী পৃথিবীতে কি পাওয়ার কথা বলা আছে? যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই। বলো মাম্পি। স্বর্গ। 5 পয়েন্টস। পৃথিবীতে স্বর্গ। সঙ্গে কফি মেকার। 5 নম্বর প্রশ্ন, যিনি উত্তর দেবেন তিনি হয়ে যাবেন আজকের এইচকে দত্ত সোনার দিদি এবং পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। जिंदगी है 4 दिन वो बाकी है बेकार दिन वो जिंदगी है 4 दिन वो बाकी है बेकार दिन वो जाए 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 एक बार जो जाए जवानी फिर ना आए है जवानी फिर ना आए जिंदगी है 4 दिन वो बाकी है बेकार दिन वो जाए 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 एक बार जो जाए जवानी फिर ना आए है जवानी फिर ना आए। গানের কথা অনুযায়ী কোন সংখ্যার কথা বলা আছে? जाए जाए एक बार जो जाए जवानी फिर ना आए है বলো মমিতা। 4। 5 পয়েন্টস। जिंदगी है 4 दिन वो সঙ্গে এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার পেন্ডেন্ট। এই রাউন্ডে হাই স্কোর হচ্ছে মাম্পি। 20 পয়েন্টস মাম্পি। एक बार जो जाए মাম্পির জন্য কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে ইলেকট্রিক কেটল। फिर ना आए। শুরু করছি আমাদের থার্ড রাউন্ড, ডাবল রেড ফেস প্রেজেন্টস কার দৌড় কত দূর। এই রাউন্ডে মোট 8খানা প্রশ্ন, বাজার প্রেস করে প্রশ্নের উত্তর দেবে। পাস কোয়েশ্চেন, পারলে 2 পয়েন্টস, না হলে পাস হবে। প্রথম প্রশ্ন, আজগুবি গল্পের সঙ্গে কোন মাসের সম্পর্ক? আজগুবি গল্পের সঙ্গে কোন মাসের সম্পর্ক? বলো অর্চিতা। আষাঢ়। আমরা বলি আষাঢ়ে গল্প। 2 পয়েন্টস। দ্বিতীয় প্রশ্ন, চলতি কথায় খুব খিদে পেলে পেটে কে ডন বৈঠক দেয়? চলতি কথায় খুব খিদে পেলে পেটে কে ডন বৈঠক দেয়? বলো মাম্পি। সূচক। 2 পয়েন্টস। 3 নম্বর প্রশ্ন, কোন দিক প্রশ্নের সমাধান? কোন দিক প্রশ্নের সমাধান? বলো অর্চিতা। উত্তর। 2 পয়েন্টস। 4 নম্বর প্রশ্ন, কোন মুখরোচক খাবারের নামে জল রাখার পাত্র আছে? কোন মুখরোচক খাবারের নামে জল রাখার পাত্র আছে? বলো মমিতা। ঘটি গরম। 2 পয়েন্টস। 5 নম্বর প্রশ্ন, বিচার শেষে কোন পদবি আসে? বিচার শেষে কোন পদবি আসে? বলো মাম্পি। রায়। 2 পয়েন্টস। 6 নম্বর প্রশ্ন, কোন 5টি বর্ণ একসঙ্গে বিখ্যাত একটি সাহিত্য সৃষ্টি করেছে? কোন 5টি বর্ণ একসঙ্গে বিখ্যাত একটি সাহিত্য সৃষ্টি করেছে? বলো অর্চিতা। হযবরল। 2 পয়েন্টস। 7 নম্বর প্রশ্ন, রঙের নাম দিয়ে শুরু মিষ্টির নাম কি? রঙের নাম দিয়ে শুরু মিষ্টির নাম কি? বলো মমিতা। কালো জাম। 2 পয়েন্টস। 8 নম্বর প্রশ্ন, বুদ্ধি বিবেচনা বা কাণ্ডজ্ঞানের সঙ্গে কোন বিশেষ ধরনের দাঁতের সম্পর্ক আছে?
বুদ্ধি বিবেচনা বা কাণ্ডজ্ঞানের সঙ্গে কোন বিশেষ ধরনের দাঁতের সম্পর্ক আছে? বলো অর্চিতা। আক্কেল। 2 পয়েন্টস। এই রাউন্ডে হাই স্কোরার অর্চিতা, 8 পয়েন্টস। এসো অর্চিতা। অর্চিতার জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। সেকেন্ড পজিশনে দুজন, মাম্পি মৌমিতা, দুজনেই 4 পয়েন্টস। মাম্পির পছন্দ সালিকলের তরফ থেকে ডিনার সেট এবং গিফট হ্যাম্পার। মৌমিতার পছন্দ সানরাইজের তরফ থেকে রান্নার বিভিন্ন ধরনের মশলা এবং সর্ষের তেল। এবছরের ক্লাস 5-এর অ্যানুয়াল পরীক্ষায় ফার্স্ট হয়েছে আলো চ্যাটার্জি। মাসিমণি বেশো, দেখো দেখো ছায়া ক্লাসে ফার্স্ট হয়েছে, কি সুন্দর প্রাইজ পেয়েছে দেখো। ও বৌমা মিষ্টি মুখ করো। হ্যাঁ মা, এক্ষুনি আনছি। ফেল? কার রেজাল্ট এটা? মাসিমণি আমার। মন দিয়ে পড়াশোনা কর, পরের বার তুইও ভালো রেজাল্ট করবি, কেমন? সঙ্গে নাচি সঙ্গে মাছি, তাই তো এত মায়া। ওয়েল ডান আলো। এইভাবে সারা জীবন ছায়াকে জেতাতে তোকে ছায়া হয়ে বাঁচতে হবে, মনে রাখিস। আমি তো আলো, আমি ছায়া হয়ে বাঁচবো কি করে? আলো ছায়া 2রা সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধে 6টায় জি বাংলা এইচডিতে। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আজকের নন্দিনী। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চাঁচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। পুকুর, তুলো, খেলনা, 3টে শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটি অর্থপূর্ণ শব্দ বানাতে হবে। এবার বলো মাম্পি। পুতুল। বোঝাও। পুকুরের পু আর তয় হস্যও হবে তুলোর আর ল হবে খেলনার। 20 পয়েন্টস। সঙ্গে রাইস কুকার। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। বাঁদিকে একটা শব্দ, ডান দিকে অনেকগুলো শব্দ। ডান দিকে শব্দগুলোর মধ্যে থেকে 3টে শব্দ নিয়ে বাঁদিকে শব্দের পরে বসাবে, দিয়ে 3টে অর্থপূর্ণ শব্দ বানাবে। এবার বলো রিয়া। নবরত্ন, নববধূ আর নবপত্রিকা। 20 পয়েন্টস। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। তোমার পিসে মশাই, তার শাশুড়ি, তার একমাত্র বৌমা তোমার কে? এবার বলো রিয়া। আমার মা। তোমার পিসে মশাইয়ের শাশুড়ি হচ্ছে তোমার ঠাকুমা, মানে তোমার বাবার মা, আর তোমার ঠাকুমার পুত্রবধূ হচ্ছেন তোমার মা। 20 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে বেনারসি নিকেতনের তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সিধু চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। পাশাপাশি ক্লু, নিজের পায়ে নিজে দাঁড়াও, অনেক দূর এগিয়ে যাও। ওপর নিচের ক্লু, কাজকর্মে খেলায় পাই, নীতির সঙ্গে মেনে যায়। এবার বলো অর্চিতা। স্বনির্ভর, পাশাপাশি আর নিয়ম। 20 পয়েন্টস।
চাকি ফ্রেশ আটার তরফ থেকে 4.1 অডিও স্পিকার এবং গিফট হ্যাম্পার। 5 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার কুলার। শেষ প্রশ্ন 30 পয়েন্টসের আনসার, ভুল করলে -20। এই মুহূর্তে দিদি নাম্বার 1 হবার লড়াই আছে 3 জন। মাম্পি স্কোর 59, রিয়া স্কোর 60, অর্চিতার 38। সবাই খেলতে পারবে দিদি নাম্বার 1 হবার লড়াই। তোমরা 3 জন আছো। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করো। হর্ষই আর দন্তের ন দেওয়া আছে। এবার বলো মাম্পি। মোবাইল ফোন। মাম্পি বলছে মোবাইল ফোন, যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 মাম্পি হুই with 89 পয়েন্টস। মাম্পির জন্য রয়েছে এবার জ্যাকপট রাউন্ড, যেটা খেলে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার গিফট। 5টা শব্দ, 20 সেকেন্ড টাইম, রিভার্সে উত্তর। আমি তোমায় পরপর বলবো, তুমি উল্টো দিক দিয়ে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। চিন্তা, চাটনি, চাটাই, চকলেট, চাকতি। চাকতি, চকলেট, চাটাই, চাটনি, চিন্তা। একদম রাইট। জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার মাম্পি। এটা তোমার মেমেন্টো, এটা তোমার মমতা, এটা অর্চিতা। উইনারের ট্রফি মাম্পির। দিদি নাম্বার 1 এর ব্যাজ, দিদি নাম্বার 1 এর সাশ। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সোনার হার। মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার। নিয়মের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। এইচকে দত্ত জুয়েলার্সের তরফ থেকে সকলের জন্য গিফট ভাউচার। নিয়মের তরফ থেকে সকলের জন্য গিফট হ্যাম্পার। সানরাইজের তরফ থেকে গিফট হ্যাম্পার। পাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই পাঞ্ছারাম। দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন, আজকের মতন এই পর্যন্তই।